প্রফেসর অমিতাভ দত্ত। অমিতাভদা, কেমন আছো? ভালো। খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে এআই নিয়ে। এবং এআই নিয়ে চারিদিকে প্রচুর কথা হচ্ছে। কিছু লোক, যা বুঝতে পারছি, প্রচুর বুঝে গেছে। কিছু লোক কিছুই বুঝতে পারছে না। আমি না বোঝার দিকেই। তো এই এআই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? যতটা ভয় দেখাচ্ছে ততটা ভয় পাওয়া উচিত, বা যা ভয় দেখাচ্ছে তার 100 গুণ ভয় পাওয়া উচিত? এই ব্যাপারটা এলো কি করে, এই জার্নিটা নিয়ে আমরা একটু কথা বলবো। মানে হোয়াট ইজ অবশ্যই। দিস, মানে এটা অবশ্যই। মাথায় দেয়, গায়ে দেয়, কোথায় কি করার, ইত্যাদি ইত্যাদি। নর্মালি, যেহেতু তুমিও অস্ট্রেলিয়াতে আছো, আমি অস্ট্রেলিয়াতে আছি, ওয়েস্টার্ন সোসাইটির এনি প্রবলেম স্টেটমেন্টকে এরা অ্যাপ্রোচ করে একটা প্রোডাক্টিভিটি লেভেল দিয়ে। এবং নিশ্চয়ই। এবং এই প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টের জন্যই ডিফারেন্ট ইনোভেশন, ডিফারেন্ট টুলস, এটসেট্রা এটসেট্রা। এই এআই যখন শুরু হয়েছিল, এর কি কোনো অ্যাকচুয়াল প্রবলেম স্টেটমেন্ট ছিল যেখান থেকে শুরু হয়েছিল? আর এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কবে থেকে? আচ্ছা, প্রথমে আমি তো বাংলায় বলবো। এআই এর বাংলাটা আমার ঠিক পছন্দ হয় না। বাংলায় সবাই বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি বলি কৃত্রিম বুদ্ধি। সে যাই হোক, এআই কিন্তু শুরু হয়েছে কম্পিউটার, প্রথম কম্পিউটার তৈরি হওয়ারও আগে। 1940 সাল নাগাদ অ্যালান টুরিং এবং তার পরে পরেই জন ফন নয়ম্যান এআই এর কথা ভেবেছিলেন। আচ্ছা, কেন ভেবেছিলেন সেটারও একটা কারণ আছে। যে কম্পিউটারের প্রধান উদ্দেশ্য হচ্ছে খুব তাড়াতাড়ি কম্পিউটেশন করা। এবং ওনাদের ধারণা ছিল যে তাড়াতাড়ি কম্পিউটেশন করতে পারে এমন যন্ত্র বুদ্ধি সূচক কাজকর্ম করতে পারবে। এবং অ্যালান টুরিং, আমার ঠিক বছরটা মনে নেই, 1941 বা 1942 এই নিয়ে একটা পেপার টাইপের লিখেছিলেন। এবং তারপরে যখন কম্পিউটার শুরু হলো 1950-এর দশকের প্রথম দিকে, তখন কিন্তু প্রথম থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্রধান গবেষণার বিষয়। এবং তার প্রথম যেটা করার চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে ভাষা বোঝা। এবং যেটাকে আমরা বলি মেশিন ট্রান্সলেশন। এখন প্রথম দিকে যারা কাজ শুরু করেছিলেন তারা ভেবেছিলেন এ তো খুব তাড়াতাড়ি মানে গণনা করতে পারে এবং তাড়াতাড়ি সব কিছু করতে পারে, সুতরাং আমরা 1970 নাগাদ এই ভাষার ব্যাপারটা পুরো সলভ করে ফেলবো। ভাষা বলতে আরেকটু যদি বোঝাও মানে। আচ্ছা, ভাষা বলতে যে যদি মেশিন ট্রান্সলেশন করতে হয়, এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে হয়, তাহলে প্রথম ভাষাটাও বুঝতে হবে এবং দ্বিতীয় ভাষাটাও বুঝতে হবে। এবং তার একটা প্রধান অনুপ্রেরণা ছিল 1950-এর দশকের শেষ দিকে কম্পাইলার তৈরি হয়। তুমি আইটির লোক, তুমি জানো যে কম্পাইলার হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। এবং কম্পাইলার কি করে? কম্পাইলার প্রতিটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স আছে বা ব্যাকরণ আছে, এবং সেই ব্যাকরণ অনুযায়ী সেটাকে বিশ্লেষণ করে এবং তারপরে অন্য ভাষাটার ব্যাকরণে সেটাকে ফেলে দেয় এবং ট্রান্সলেশন হয়ে যায়। কম্পাইলার বেসিক্যালি ইজ এ ট্রান্সলেশন টুল। তা প্রথম দিকে যারা ভাষা নিয়ে, মানুষের ভাষা নিয়ে গবেষণা শুরু করেন, তারা ভেবেছিলেন ভাষা মানে তো ব্যাকরণ। মানে ব্যাকরণ ছাড়া তো ভাষা হয় না। এই যে আমি বাংলা বলছি বা আমি যদি ইংরেজিও বলতাম, তাহলে ব্যাকরণ অনুযায়ী না বললে তুমিও বুঝবে না, কেউই বুঝবে না। কিন্তু পরে বোঝা গেল যে ব্যাকরণটা অবশ্যই প্রয়োজন ভাষার, কিন্তু ভাষার সিনট্যাক্স ছাড়াও সিমান্টিক্স একটা বিরাট অংশ।
কম্পিউটার ভাষায় সিমান্টিক্স আছে, কিন্তু সেগুলোর খুব আঁটো সাঁটো, মানে খুব আর কি, তার পরিবর্তন খুব একটা হয় না। কিন্তু মানুষের ভাষার সিমান্টিক্স খুব জটিল। এবং জটিল শুধু নয়, ভাষাটা হচ্ছে আমাদের, আমরা যে পৃথিবীকে যেভাবে দেখি তার একটা অভিব্যক্তি, এবং যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড নলেজ। এবং ভাষার মধ্যে সেইগুলো এমনভাবে এসে যায় যে আমরা খুব একটা লক্ষ্য করি না সেটা। যেমন আমি যদি তোমাকে বলি আজ মেলবোর্নে বেশ ভালো আবহাওয়া, এখন তুমি বুঝে নিলে যে আমি বলছি যে রোদ উঠেছে, মানে খুব ঠান্ডা নয় এরকম একটা কিছু। কিন্তু আমার ভালো আবহাওয়া যদি হয় যে খুব বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই যে এইটা আমার আমার যেটা ভালো আবহাওয়ার ধরন সেটা এতই অবাস্তব যে তুমিও বুঝে নিচ্ছ আমি ভালো আবহাওয়া কাকে বলছি, আমিও সেটা বুঝে নিচ্ছি। এরকম ভাষায় অনেক কিছু, এই ওয়ার্ল্ড নলেজ নিয়ে অনেক জটিলতা আছে যেগুলো সিনট্যাক্স বা সরাসরি সিম্যান্টিক্সে ধরা যায় না। এবং সেটাই পরবর্তীকালে গবেষকরা বুঝতে পারলেন যে না, 1970 সালে সম্ভব নয়। এবং তার ফলে হলো কি, ওনারা বলেছিলেন 1970 সালে সব ভাষার ব্যাপার সব সমাধান হয়ে যাবে। সেটা যখন হলো না, তখন লোকের এআই এর ওপর শ্রদ্ধা অনেক কমে গেল। এবং 1970-এর শেষ দিকে বা 1980-র দশকে এআই এর ওপর গবেষণা বলো বা ফান্ডিং বলো সবকিছুই খুব কমে গেছিল ওই কারণেই। এবং ভাষার সঙ্গে আরো জিনিস ছিল, যেমন ছবি বোঝা। মানে শুধু যে ভাষা তাই নয়, একটা ছবি দেখে বুঝতে পারা, সেগুলোরও গবেষণা শুরু হয়েছিল ওই 1950-এর দশকেই। এবং সেগুলো কিছু দূর গিয়ে তারপরে আর বেশি এগোয়নি, কারণ সকলেই চেষ্টা করছিলেন যে ভাষাই বলো আর ছবিই বলো সবকিছু সিনট্যাক্স দিয়ে ক্যাপচার করা। যেমন একটা ছবির যে অবয়ব বা আউটলাইন, সেটাকে আমরা সিনট্যাক্স দিয়ে কিভাবে বুঝবো। ইনফ্যাক্ট সেই সময়কার একটা বিরাট গবেষণার রিসার্চ এরিয়া ছিল, তাকে বলে সিনট্যাকটিক প্যাটার্ন রিকগনিশন। এবং সেটাও খুব একটা সফল হয়নি। কারণ তুমি যদি দেখো একটা কুকুরের মুখ বা বেড়ালের মুখ, তুমি সিনট্যাক্স দিয়ে কত দূর যাবে? মানে বেশি দূর যেতে গেলে তোমাকে এত জটিলতা আনতে হবে, সে এটাও হয় ওটাও হয় টাইপের, মানে তাই দিয়ে আর কোনো কিছু বেশি দূর যাওয়া যায় না। তা এটাই হচ্ছে প্রথম দিকের এআই এর মানে গবেষণার বিষয়বস্তু এবং গবেষণার বিপর্যয়ের গল্প। তার মানে আমার কোথাও এটা শুনে মনে হচ্ছে, যেমন ধরো তুমি বললে কম্পিউটার আসার আগেই একজন দুজন বৈজ্ঞানিক এটা নিয়ে কাজ করেছে, তারা তার মানে অ্যালগোরিদমিক ওয়েতে বা ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে দেখেছে। তারপরে যে কাজটা হয়েছে, কোথাও গিয়ে মনে হয়েছে যে এই পুরো ভাষা বোঝা বা ছবি বোঝাকে আমরা একটা স্ট্রাকচার্ড লজিক্যাল জায়গায় ফেলতে পারবো। সেই ফেলাটাতেই মুখ থুবড়ে পড়েছে বারবার। একদম, একদম, তুমি খুব আমার থেকে অনেক ভালো বললে যে ব্যাপারটা প্রথমে ধারণা ছিল যে এটা একটা অ্যালগরিদমিক প্রবলেম, কিন্তু পরে দেখা গেল এটা ঠিক অ্যালগরিদমিক প্রবলেম নয়, এর মধ্যে আরো অনেক জটিলতা আছে। রাইট, রাইট। আচ্ছা, তো ধরো তুমি 1970 এলে, তখন ফান্ডিং কমে গেল, এবং 1970-এর পর থেকে 1990 অব্দি খুব বেশি কিছু রিয়েল ওয়ার্ল্ডে ধামাকা সেই অর্থে হয়নি। টেকনোলজিক্যাল ফ্রন্টে হ্যাঁ, মানে মেশিনপত্র আরো উন্নত হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, অটোমেশন হয়তো এসে গেছে কিছুটা, কিন্তু এই টেকনোলজি বুমটা মোটামুটি 90s থেকে। তখন এসে কি আবার রিভাইভ হলো ওই ফান্ডিং? আচ্ছা, এআই এর একটা গল্প আমি প্রথমে বলিনি। এআই এর একটা ধারণা ছিল কিছু লোকের, যেমন মার্ভিন মিনস্কি এবং
ম্যাকার্থি টু সাম এক্সটেন্ট, যে এআই কে মানুষের ব্রেনের মতো করে মডেল করতে হবে। সেইটা সেটার থেকেই নিউরাল নেটওয়ার্কের শুরু। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের শুরু কিন্তু আজ নয়, এটাও আমি বলবো 1950-এর দশকের মাঝামাঝি। নিউরাল নেটওয়ার্কের আইডিয়াটা তো মানুষের মস্তিষ্ক থেকে এসছে। আমাদের নিউরন, যেগুলো নিউরনের কানেকশন থাকে যাকে বলে ডেনড্রাইট, এবং কিছু কানেকশনে ইনপুট হলে সেই নিউরনটা ফায়ার করে, মানে সেই নিউরনটা অ্যাক্টিভ হয়, এবং সেটা ফায়ার করলে আবার তার পরবর্তী নিউরনের সেটা ইনপুট, এবং এইভাবেই একটা সিগন্যাল আর কি মস্তিষ্কের মধ্যে প্রবাহিত হয় বলা যায়। এখন কথা হচ্ছে, প্রথম দিকের নিউরাল নেটওয়ার্ক খুব সাধারণ ছিল, এবং আমি একটু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলি যে 1970-এর দশকে লোকে আরো মানে অ্যাডভান্সড বা আরো ভালো নিউরাল নেটওয়ার্কের কথা ভেবেছিলেন, কিন্তু সেগুলো, এটাও বোঝা গেছিল যে নিউরাল নেটওয়ার্ক বড় না হলে সেটার কাজ করার ক্ষমতা খুব একটা হয় না। এখন বড় নিউরাল নেটওয়ার্ককে ট্রেনিং দেওয়া তখনকার কম্পিউটারের পক্ষে সম্ভব ছিল না। তুমি যে বললে টেকনোলজির অনেক বিবর্তন বা অনেক উন্নতি হয়েছে 2000 বা ওই বা সময়। বা সাধারণ মানুষরা ফিল করলো, হয়তো হচ্ছিল, সাধারণ হ্যাঁ, মানুষ ফিল করলো। হ্যাঁ, সেটা সেটা একটা বিরাট গল্প আছে, সেটা আমি গল্পটা আমি তোমায় বলছি। নিউরাল নেটওয়ার্ক ওই জন্যে তোমার খুব একটা মানে মেন স্ট্রিম হয়নি। যেমন ধরো, আমি তুমি ইয়ান লেকুনের নাম জানো? ইয়ান লেকুনকে বলা হয় ফাদার অফ ডিপ লার্নিং। ইয়ান লেকুন যেমন মনে হয় আমার 1980-র দশকের শেষ বা 90 দশকের প্রথম দিকে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের ডিজাইন করেছিলেন, কিন্তু সেটাকেও ট্রেনিং দেওয়ার মতো কম্পিউটিং পাওয়ার আমাদের ছিল না। সাধারণ সিপিইউতে ট্রেনিং দেওয়া খুব শক্ত, খুব বড় নেটওয়ার্কে। যেটা বিরাট পরিবর্তন এলো সেটা হচ্ছে একটা পুরো আনরিলেটেড এরিয়া থেকে, সেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, কম্পিউটার গ্রাফিক্স তোমার অবশ্যই সকলেরই ধারণা আছে হয়তো, যে কিভাবে কম্পিউটার একটা সিনথেটিক পিকচার তৈরি করে বা সেটাকে রিয়ালিস্টিক একটা দেখায়। তার একটা প্রধান কন্ট্রিবিউশন সেটা হচ্ছে যাকে আমরা বলি শেডিং। তার মানে তুমি ধরো একটা একটা জিনিস আছে এখানে, এখন এটার উপর আলো পড়ছে, এবং সেই আলোটা পড়লে কোথায় ছায়া হবে বা কোথায় উজ্জ্বল দেখাবে, এইটা ক্যালকুলেট করা বা কম্পিউট করাই হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের একটা বিরাট লক্ষ্য। এখন সেইটা নির্ভর করে এই এর যে অনেকগুলো সারফেস আছে, সেই সারফেসগুলোর ওপর আমরা যাকে বলি নর্মাল বা পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলারটা লাইট সোর্সের সঙ্গে কি অ্যাঙ্গেল করছে, সেই অনুযায়ী তার শ্যাডো হবে, সেই অনুযায়ী তার ব্রাইটনেস হবে। এখন দেখতে পাচ্ছ, এটা বিরাট একটা ক্যালকুলেশনের ব্যাপার। এটা একটা সাধারণ জিনিস, কিন্তু যত জটিল জিনিস হবে তার অনেক। আর কম্পিউটার গ্রাফিক্সে তোমার সব জিনিসকেই একটা আর্লিয়ার পলিগন ডিকম্পোজিশন, মানে একটা সারফেসকে ছোট ছোট ত্রিভুজে ভেঙে এই ক্যালকুলেশন গুলো করা হতো। এই ক্যালকুলেশনের একটা বিরাট ধর্ম হচ্ছে, তুমি যখন ক্যালকুলেশনটা এখানে করছো, সেই একই সময় তুমি এখানেও করতে পারো। এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, বুঝলে? হুম, মানে এগুলো প্যারালাল করা যায়। এবং 1990-এর মাঝামাঝি বোঝা গেল যে আমরা যদি খুব ভালো ছবি, সিনথেটিক ছবি তৈরি করতে চাই, তাহলে সিপিইউ দিয়ে আর সম্ভব নয়। তখনই গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের শুরু। তা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বেসিক্যালি কি করে? আহ, ওই আর কি ম্যাট্রিক্স ক্যালকুলেশন, মানে নর্মাল একটা আছে, আর একটা ডিরেকশনে আলো এসে পড়ছে, বেসিক্যালি ডট প্রোডাক্ট, বুঝলে?
সেই ডট প্রোডাক্টটা ক্যালকুলেট করতে পারলেই আমরা বুঝতে পারি ওখানে ছায়া হবে না ব্রাইট হবে, এইরকম আর কি। তা এইটা হয়ে কম্পিউটার গ্রাফিক্সের একটা বিরাট, মানে গেমিং বলো বা সিনথেটিক ইমেজ জেনারেশন এইগুলো বলো, একটা বিরাট রিভলিউশন হলো 2000 সাল নাগাদ। আহ, এবং তার একটু পরেই এআই এর যেটা বিরাট একটা কি বলবো ব্রেক থ্রু, সেটা হচ্ছে যারা গ্রাফিক্স কার্ড বানাতো, গ্রাফিক্স কার্ডগুলো হচ্ছে আসলে ম্যাসিভলি মাল্টিকোর কম্পিউটার। মানে তাদের মধ্যে ধরো শয়ে শয়ে, এখন তো কয়েক হাজার সিপিইউ আছে এক একটা গ্রাফিক্স কার্ডে। কারণ ওই যে বললাম যে প্রত্যেকটা সিপিইউ আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে পারে। তারা লক্ষ্য করলেন যে নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং দেওয়া আসলে প্রচুর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে যেটাকে আমরা বলি ব্যাক প্রোপাগেশন বা স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা ট্রেনিং মেন অ্যালগরিদম, সেটা কিছুই না, প্রচুর ওই নিউরনের ওয়েটগুলো নিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়। এক্স্যাক্টলি যে জন্য গ্রাফিক্স কার্ড তৈরি হয়েছিল, যে প্রচুর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য। তখন 2006 সাল নাগাদ আমার মনে হয় এনভিডিয়া প্রথম আর কি, মানে এটাকে মার্কেট করা শুরু করলো প্রথম, যে গ্রাফিক্স কার্ডগুলো হচ্ছে এআই ইঞ্জিন। এবং তারপরে ওরা কিছু কিছু পরিবর্তনও করেছে তার আর্কিটেকচারে, যাতে গ্রাফিক্স কার্ড দিয়ে এই ট্রেনিং গুলো করা যায়। তুমি যেটা প্রথমে বললে যে অনেকে ভাবে যে এআই একটা হঠাৎ কি একটা পড়লো মাথায়, তা কিন্তু নয়। নিউরাল নেটওয়ার্ক যে বড় নেটওয়ার্ক, যে অনেক কিছু করতে পারে, এটা জানা ছিল, কিন্তু আমরা সেটাকে ট্রেন করার মতো আমাদের কম্পিউটিং পাওয়ার ছিল না, এবং সেটা গ্রাফিক্স কার্ড এনে দিল। আর এখন তো তুমি জানো রেস্ট ইজ হিস্ট্রি। মানে এখন তো ডেটা সেন্টারই বলো বা এই যে ম্যাসিভ মডেল, যেগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেসব ট্রেন করা হয় হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাফিক্স কার্ড দিয়ে। বল। এটাই হচ্ছে আর কি একটা বিরাট কারণ যে এআই হঠাৎ কি করে পপুলার হলো। আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে ইউএস এর পার্টিকুলারলি একটা খুব ভালো জায়গা হচ্ছে এডুকেশন অ্যান্ড বিজনেস কাইন্ড অফ গোজ হ্যান্ড ইন হ্যান্ড। ঠিক আছে। এবং ইউনিভার্সিটি স্পিন আউট কোম্পানি, মাইক্রোসফট অ্যাপল ফ্যাপল সবই বড় বড় হয়ে গেছে, বা এনভিডিয়া সো টু স্পিক। এদের মতো এত কথা অন্য কোনো দেশে বলা হয় না, হয়তো সম্ভবও না, হয়তো ইনফ্রাস্ট্রাকচারও নেই, হোয়াট এভার। যখন কোনো একটা টেকনোলজি সাধারণ মানুষের কাছে এসে পৌঁছলো, সবাই যখন কথা বলছে, আমার কোথাও গিয়ে মনে হয় সেই স্টক মার্কেটের মতো, যখন সবাই কথা বলছে তখন আর মালের দাম আর বাড়বে না। It's kind of out to the market, and those leadership people are in a different cycle of some another technology. চিন্তা ভাবনাটা কি ঠিক, নাকি মানে এরকম কিছু ঘটে না, নাকি যখনই এটা রিয়েলি পাম্প ইন হয় তখন সবাই কথা বলে, সবাই এখানে টাকাও আসে, ফলে হাউ ডাজ ইট ওয়ার্ক? হ্যাঁ, এটা অবশ্যই আমি যদি কিছু বলি সেটা হবে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু কম্পিউটার টেকনোলজি তুমি যদি ইতিহাস দেখো, আমি কম্পিউটারের ইতিহাস নিয়ে খুবই ইন্টারেস্টেড। এবং তুমি যদি ইতিহাস দেখো, একটা টেকনোলজি প্রথমে চলে আসে, তারপর বলা হয় যে এটা তোমার পক্ষে ভালো। মানে তোমার প্রয়োজন ছিল কি না সেটা বড় কথা নয়, তা বিক্রি করতে হবে। এবং সেটা তোমার পার্সোনাল কম্পিউটারে তাই হয়েছে। মানে পার্সোনাল, পৃথিবীর 99% পার্সোনাল কম্পিউটার যখন 1980-র দশক থেকে আসা শুরু হলো, লোকে কি করে? ওয়ার্ড প্রসেসিং আর স্প্রেডশিট, এই তো, এই হচ্ছে পার্সোনাল কম্পিউটারের ব্যবহার। এবং তখন বলা হলো যে এটা একটা ভীষণ দরকারি জিনিস, এবং সবাই সেটাকে মানে বিশ্বাসও করলো। এবং আমি বলছি না, মানে আই শুডন্ট সাউন্ড সিনিক্যাল, যে এর অনেক, মানে ব্যবসায়ী বলো বা প্রাত্যহিক জীবনী বলো, এর অনেক অবশ্যই উপকার এসেছে।
এখন তারপরে কি এলো? তারপরে ইন্টারনেটের যুগে এলো সার্চ ইঞ্জিন, এবং সার্চ ইঞ্জিনও প্রথমে এলো, তারপরে আমাদের বলা হলো যে এটা খুব দরকারি জিনিস। এবং সার্চ ইঞ্জিনের 99% ব্যবহারই তোমার বেড়ালের ভিডিও খোঁজা বা এরকম, মানে লোকে তাই তাই করে। তা এখন তুমি প্রশ্ন তুলতে পারো যে এটা কি সত্যি একটা আমাদের সভ্যতারই বলো বা আমাদের জীবনের একটা পরিবর্তন? পরিবর্তন তো বটেই, কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ধনতন্ত্রের এটা একটা, মানে এটাই হচ্ছে মোডাস অপারেন্ডি। মানে প্রথমে একটা জিনিস তৈরি করে তারপরে তোমাকে বলা যে হ্যাঁ এটা তোমার পক্ষে খুব প্রয়োজন। এবং এআইও তাই হয়েছে বেশ কিছুটা। কারণ আমরা অবশ্যই এআই এর ভালো দিকের আলোচনা করব, কিন্তু এআই এর যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেসিক্যালি এই বড় ক্যাপিটালিস্টরা দে হ্যাভেন্ট ফাউন্ড এ মার্কেট। হুম এটা তো বলতেই হবে, কারণ হুম এত ইনভেস্টমেন্ট হয়েছে যে এইটা তোলা একটা তাদের পক্ষে খুবই শক্ত। তবে আমি এটাও বিশ্বাস করি না এটা .com-এর মতো বার্স্ট করবে বা সেরকম কিছু। কারণ পার্থক্যটা বিরাট। পার্থক্যটা হচ্ছে এখন যারা এআই তে মানে ইনভেস্ট করছে তারা অলরেডি খুব বড় কোম্পানি, এবং তাদের আরো প্রচুর বিজনেস আছে, এবং তাদের শক অ্যাবজর্বিং পাওয়ারও অনেক বেশি। সুতরাং সেটাই পার্থক্য। তা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কিভাবে এরা টাকাটা তুলবে। এবং সেই ব্যাপারে আমার একটা খুব, কি বলবো, সিনিক্যাল মতামত আছে। হুম সেটা বলবো কিনা জানি না, অভয় দিলে বলি। এবং একমাত্র আমার মনে হয় এই ধরনের ইনভেস্টমেন্ট রিকভারির একমাত্র উপায় টু পুশ এআই ইন মিলিটারি টেকনোলজি। কারণ মিলিটারি টেকনোলজি হচ্ছে ইনডিসপেন্সেবল। সবাইকে কিনতে হবে, পৃথিবীর সব দেশকে কিনতে হবে। এবং যদি কোনো দেশ একটা ট্যাঙ্ক কেনে, আজ যদি তার দাম $50 মিলিয়ন হয়, এবং কাল যদি বলে আমি এআই ঢুকিয়ে দিয়েছি, এটার দাম এখন বেড়ে 70 হয়ে গেছে, হ্যাঁ কিনতেই হবে, এর কোনো উপায় নেই। এবং সেটা হচ্ছেও। আমি খুব একটা সিনিক্যাল নয়, মানে হুম সেটা হচ্ছেও। এটাই হচ্ছে আমার মনে হয় এই ইনভেস্টমেন্ট রিকভারি করার একটা প্রধান উপায়। সাধারণ ইউজাররা কত, হুম তুমি ওপেন এআই কে $30 মাসে দিলে কত সেই সাবস্ক্রিপশন থেকে কত টাকা উঠবে? হুম উঠবে না। হ্যাঁ, এটাই হচ্ছে যেটা আমি বললাম যে এইভাবেই ক্যাপিটালিজম কাজ করে। সুতরাং এটা যদিও সায়েন্স বা যদিও টেকনোলজি, এর পেছনে তো ক্যাপিটালিজম। হুম হুম যে একটা জিনিস আনা হলো, তারপরে এটা তোমার পক্ষে ভালো, এই। হুম। আচ্ছা, এবারে বলো তাহলে, আমরা এই ধরো টেকনোলজিটা তুমি ইতিহাস থেকে দেখছো, এখন একটা জায়গায় এসছি। এখন অনেকে এআই বলতেই ধরো চ্যাট জিপিটি বোঝে, বা আরো একটা দুটো জেমিনাই, ক্লগ, এগুলোর নাম হয়তো শুনেছে। অনেকে হয়তো এখনো ওর বাইরে কিছু জানে না। অনেকে হয়তো পয়সাও দেয়নি এখনো অব্দি কোন রকম ভাবে। আচ্ছা, আবার অনেকে এরকমও আছে তারা ব্যবহার করছে কিন্তু তারা বুঝতে পারছে না পেছনে এআই চলছে অলরেডি। হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে, তখন বুঝছে যে আচ্ছা, এরকম একটা ব্যাপার, মানে তার কাজটাই মানে অবসোলেট করে দেওয়া হয়েছে। আমরা এখন ধরো এআই যদি একটা মানুষ হয়, আমরা কি এখন টিন এজে রয়েছি নাকি আর্লি অ্যাডাল্টহুডে রয়েছি? আমরা কি জায়গায় রয়েছি এখন? আচ্ছা, এর বিভিন্ন উত্তর হতে পারে। এই যে আমরা যাকে এআই এখন বলছি, এই টেকনোলজি হিসেবে ইট হ্যাজ রিচড এ স্যাচুরেশন লেভেল অলমোস্ট। কেন আমি বলছি যে এই এআই যেটা এখন চলছে, বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা নির্ভর করে কোয়ালিটি অফ ট্রেনিং মেটেরিয়ালের ওপর। এবং আম, সব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কম বেশি সব ট্রেনিং মেটেরিয়াল দে হ্যাভ এক্সস্টেড।
মানে নতুন ট্রেনিং মেটেরিয়াল খুব আর বিশেষ নেই। তার সঙ্গে আরেকটা কথাও বলা উচিত যে এগুলো ভীষণ কমপ্লেক্স নেটওয়ার্ক। ঠিক আছে, কমপ্লেক্স নেটওয়ার্ক অনেক কিছু করে, আমরা তার উদাহরণ দেখছি এবং আমরা আরো আলোচনা করতে পারি। কিন্তু একটা প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কিন্তু বুঝি না সেরকম এই কমপ্লেক্স নেটওয়ার্কের মধ্যে কিভাবে কি হচ্ছে এবং ঠিক কিভাবে এগুলো কাজ করছে, এটা কিন্তু আমরা বুঝি না। এখন সেইটা একটা সাধারণ মানুষের পক্ষে জানা আমার মনে হয় প্রয়োজন। যে অনেকেই ভাবে যে বিরাট বিরাট বিজ্ঞানীরা সবকিছু বুঝে আবিষ্কার করেছে এটা। এটা কিন্তু খুব একটা সত্যি কথা নয়। আহ, এত বড় বড় নেটওয়ার্ক বিশ্লেষণ করার জন্যে যে ম্যাথামেটিক্স দরকার বা যেসব ম্যাথামেটিক্যাল মডেল প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা জানি না এখনো। মানে কমপ্লেক্স সিস্টেমের যে গবেষণা সেটাও আমি বলবো খুব শুরু হয়েছে খুব মানে বড়ভাবে খুব সম্প্রতি, গত 2-3 দশক এরকম। এবং এই রকম ধরনের কমপ্লেক্স সিস্টেম বোঝার মতো ক্ষমতা আমাদের এখন নেই, এখনো হয়নি। তার ফলে যেটা হয়েছে যে এই যে প্রত্যেক মাসে একটা করে নতুন মডেল রিলিজ হয়, এগুলো কিন্তু ইন এ সেন্স এক ধরনের টিঙ্কারিং। মানে এটা নাড়াই ওটা নাড়াই, দেখি যদি ভালো হয়, এই টাইপের। এর মধ্যে মেথড আছে, কিন্তু খুব যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কিন্তু নয়। তার ফলে ওইটা একটা সাধারণ মানুষের ভুল ধারণা যে যে এআই যেটা আমরা দেখছি এটা কেউ একটা বুঝে ফেলে বানিয়েছে, তা কিন্তু নয়। বড় বড় নেটওয়ার্ক অনেক কিছু করতে পারে, এটা সত্যি, কিন্তু আমরা যে সেই সব নেটওয়ার্ক বুঝতেও পারি না সেটাও সত্যি। তার মানে কি, ধরো এই এত বড় নেটওয়ার্ক হিউম্যান ব্রেন বা হিউম্যান ক্যাপাসিটিতে এটা বোঝা প্রবলেম হচ্ছে, তার মানে এটাকে বুঝতে গেলে আবার একটা কম্পিউটার তৈরি করতে হবে যে বুঝে দেবে। আসলে যেটা আমি প্রথমে তোমাকে বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম দিকের যে আইডিয়া ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুড মডেল হিউম্যান ব্রেন, কিন্তু হিউম্যান ব্রেনের এখনো পর্যন্ত কোনো ফাংশনাল মডেল সেরকম নেই। মানে আমরা ওই অন্ধের হস্তি দর্শন টাইপের, আমরা জানি অনেক কিছু, জানি বিটস অ্যান্ড পিসেস, কিন্তু পুরো জিনিসটা সিস্টেম লেভেলে কিভাবে কাজ করে আমরা ঠিক জানি না। এবং সেটা ওই সমস্যাটা একই, কারণ হিউম্যান ব্রেনও একটা কমপ্লেক্স নেটওয়ার্ক। তফাৎ যেটা মেন সেটাও সাধারণ মানুষের জানা উচিত যে হিউম্যান ব্রেন কাজ করে তোমার 300 ওয়াট পাওয়ার দিয়ে। এবং আমরা যে জীবনের প্রাত্যহিক এত কিছু করি, এত কিছু বুঝি, দেখি, শিখি, সবকিছুই 300 ওয়াট দিয়ে। আর আমাদের এআই বলে যেগুলো চলছে, এদের ট্রেন করতে গিগাওয়াট লাগে। সুতরাং এটা একটা বিরাট তফাৎ। এবং কি করে 300 ওয়াট দিয়ে এরকম একটা যন্ত্র আমাদের মাথার মধ্যে কাজ করছে, এটা একটা বিরাট রহস্য। কিন্তু সমস্যাটা ওই একই জায়গায়, যে আমরা কমপ্লেক্স নেটওয়ার্ক, আমাদের এই রকম কমপ্লেক্স নেটওয়ার্ক বোঝার মতো ক্ষমতা বা কি বলবো ম্যাথামেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখনো হয়নি। তোমার রিসেন্ট কাজের একটা বড় জায়গা হচ্ছে ইভ্যালুয়েট পার্সোনালিটি ট্রেট ইন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, রাইট? আমি এই পার্সোনালিটি ট্রেট ব্যাপারটা আমি জেনেছি বছর 5-6 আগে, এবং আমি ওই বিগ ফাইভটা জেনেছি। তার আগে হ্যাঁ, ওই ওই ইএনএফ যে ইএনটি যে ওগুলো ছিল, কিন্তু পরে আমি যখন বিগ ফাইভ জেনেছি, ইট জাস্ট ব্লু মাই মাইন্ড। এবং ব্যাপারটা পড়ে, ব্যাপারটা জেনে, নিজের সম্বন্ধে এত বেশি সেলফ অ্যাওয়্যার হতে পেরেছি, যেগুলো কেন শেখানো হয় না ইত্যাদি। মানে এইসব প্রশ্নও তুলেছি অনেক সময়। সো পার্সোনালিটি, ধরো বলছে যে ইটস আ বেসিক্যালি বায়োলজিক্যাল কোর, ইট হ্যাজ আ বায়োলজিক্যাল কোর, তো আমরা ওইটা নিয়ে জন্মেছি, উই ক্যান ম্যানিপুলেট, উই ক্যান টুইক লিটল বিট বাট নট টু মাচ।
এই পার্সোনালিটি ট্রেট থেকে আমার নিজেরই, যেহেতু আমি মেন্টাল হেলথ আর্লি ইন্টারভেনশনে কাজ করি, আমার খুব জানতে ইচ্ছা করতো বা করে এখনো, যে হাউ উই ক্যান প্রেডিক্ট সাইকোলজিক্যাল হেলথ। কিছু কিছু ধরো আমি পড়েছি শুনেছি, যেমন ধরো পার্সোনালিটি ট্রেট দিয়ে বোঝা যায় তুমি রাইট উইং না লেফট উইং হবে মোটামুটি। পার্সোনালিটি ট্রেট দিয়ে বোঝা যায় যে মানে কোন প্রেসার কুকার সিচুয়েশনে ফেললে ইউ বাস্ট, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ওয়ে ইউ বাস্ট, ইত্যাদি ইত্যাদি। তো আমি আর মানে পার্টিকুলার কিছু কোয়েশ্চেন করছি না, এই পার্সোনালিটি ট্রেট ইন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এইটা দিয়ে আমরা আগামী দিনে কি কি জিনিসের দিকে যেতে পারি সেটা একটু শুনি তোমার কাছ থেকে। হ্যাঁ, এটা শক্ত প্রশ্ন, কারণ আম, আমি যে কাজটা করি এখনো করি, আমার একটি পিএইচডি স্টুডেন্ট আছে, আম, খুব ট্যালেন্টেড স্টুডেন্ট। এটা আসলে আমার কোলাবোরেশন সাইকোলজি ডিপার্টমেন্ট, সাইকোলজি স্কুল অফ সাইকোলজির সঙ্গে আমাদের ইউনিভার্সিটি। ওদের এইম হচ্ছে যে বেসিক্যালি ওয়েদার উই ক্যান অ্যাটলিস্ট, মানে অন্তত আংশিকভাবে এআই কি কাউন্সেলরের জব করতে পারে, মানে সাইকোলজিক্যাল কাউন্সেলর, মানে একজনের সঙ্গে, মানে কোনো সাইকোলজিক্যালি ভালনারেবল কেউ, পেশেন্ট বা ইন্ডিভিজুয়ালের সঙ্গে। এখন সেইটা করতে গেলে যে কাউন্সেলর তাকে একটা স্টেডি কোর্স মেনটেন করতে হয়। তা কাউন্সেলর, মানে কাউন্সেলর এদিক ওদিক, মানে উল্টো পাল্টা কথাবার্তা বলা বা যাকে কাউন্সেলিং করছে তাকে ডিস্টার্ব করা, এইগুলো হচ্ছে একদম মানে উচিত নয়, এবং কাউন্সিলরের পক্ষে সেটা একটা সাংঘাতিক খারাপ জিনিস। তা যেটা আমরা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি কোনো পার্সোনা স্টিক করতে পারে, ওই যে তুমি বিগ ফাইভ বললে, ওপেননেস, কনসেনসাসনেস অ্যান্ড এক্সট্রাভার্সন, আরো দুটো কি আছে, এই অনুযায়ী কি একটা কোর্স মেনটেন করতে পারে ওভার এ লং কনভারসেশন? সেইটা আমরা দেখার চেষ্টা করছি। এখন আমরা যেটা দেখেছি যে হ্যাঁ, পারে। যেমন তুমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কতটা ঘেঁটেছো জানি না, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে একটা টেম্পারেচার বলে একটা ব্যাপার আছে, আমি জানি মানে না। তুমি একটু বোঝাও তাহলে। ব্রেনের টেম্পারেচার টাইপের। মানে তুমি যদি একটু টেম্পারেচার বাড়িয়ে দাও, ও খুব অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ আমি বলবো না, একটু অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। মানে ওর যে ওয়ার্ডগুলো প্রেডিক্ট করছে বা যেভাবে কথা বলছে, সেগুলো একটু উল্টো পাল্টা জিনিস চলে আসতে পারে। তুমি যদি টেম্পারেচার খুব কমিয়ে রাখো, তখন বেসিক্যালি কি হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তোমার একটা প্রেডিকশন মেশিন, মানে পরের ওয়ার্ডটা কি হবে সেটা প্রেডিক্ট করে। এখন এই যে পরের ওয়ার্ডটা, এটা আসে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে। টেম্পারেচার বেশি হলে কি হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা স্কিউড হয়ে যেতে পারে। অনেক সময় সেটা ডিজায়ারেবল, মানে যেমন ধরো আমি যদি একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে ও একটু আউটসাইড দ্য বক্স থিঙ্কিং যাকে আমরা বলি, সেরকম যদি করে সেটা ভালো। কিন্তু এই ধরনের কথাবার্তায় আমরা লক্ষ্য করেছি যে ওই টেম্পারেচারটা খুব কমিয়ে রাখলে এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তোমার একটা কোর্স মেনটেন করতে পারে। এখন সেইটা কি কাউন্সেলর হিসেবে রিলায়েবল, সেগুলো এখনো আমাদের গবেষণার বিষয়। সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস, মানে এটা নিয়ে ছেলে খেলা করা সম্ভব নয় এবং করা উচিত নয়। সেটাই আমরা দেখছি যে সম্ভব কি না। বিগ ফাইভ আমি জানি, এবং তুমি যদি বলো এক্সাম্পল জানি, এবং তুমি যেটা বললে সেটাও ঠিক, যে কারোর সঙ্গে কথা বললে এই মোটামুটি বিগ ফাইভে ফেলা যায়, বা একটা কিছুটা বেশি একটা কিছুটা কম এরকম বোঝা যায়, এবং তাদের কিরকম রিয়াকশন হবে বা তারা কিরকম কথা বলবে সেগুলো একটু বোঝা যায়। এই পর্যন্ত আমার জ্ঞান। মানে কাউন্সিলিং হয়ে গেলে তো অনেক বড় জিনিস অন স্টেক, তো তখন আরো সিরিয়াস বিরাট, হতে হবে। আরো সিরিয়াস হতে হবে। রাইট।
আচ্ছা, তো এইরকমই আরেকটা জায়গা নিয়ে তুমি কাজ করছো, সেটা হচ্ছে এই মিস ইনফরমেশন ডিটেকশন বা রিউমার অ্যানালিসিস। দুটো জিনিস বলো, একটা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে কি বোঝা সম্ভব, বা সব সময় কি সেই টিজ অ্যান্ড সিজ দেখে দেখে জিনিস পড়তে হবে, মানে where we are actually heading with it, and what are the guardrails kind of industry is thinking? দেখো, মিস ইনফরমেশনের যেটা প্রধান অন্তরায় সেটা হচ্ছে বায়াস, হিউম্যান বায়াস। মানে আমি যদি একটা জিনিস বিশ্বাস করতে অর্ধেক রাজি হয়ে থাকি, আই এম প্রোন টু বিলিভ দ্যাট, আই উইল বিলিভ দ্যাট। এটাই হচ্ছে মিস ইনফরমেশনের মেইন, আর কি কি বলবো, স্ট্রেংথ। এখন তুমি যদি একটা মিস ইনফরমেশনকে কারেক্ট করেও কাউকে বলো, সে যদি অন্যভাবে ইনক্লাইন্ড হয়, তাহলে সে সেটাকে বিশ্বাস করবে না। সুতরাং মিস ইনফরমেশন অ্যাকচুয়ালি, টু টেল ইউ দ্য ট্রুথ, মিস ইনফরমেশন ডিটেকশন ইজ এ ডেড প্রবলেম বাই নাও। কারণ এখন তো একটা কনজেকচারই আছে যে ইন্টারনেট ইজ ডেড। 70% অফ দ্য কন্টেন্ট অন ইন্টারনেট ইজ ক্রিয়েটেড বাই এআই। আমি 70% জানি না, বাট লার্জ এক্সটেন্ট। সুতরাং আমি তোমাকে কোনো সমাধান বলা সম্ভব না, এবং হয়তো কোনো সমাধান নেই। এখন সমাধান হচ্ছে এটাই যে প্রত্যেকে খুব র্যাশনাল হয়ে গেল, প্রত্যেকে সবকিছু বিচার বিবেচনা করে দেখলো যে প্রতিটা জিনিস তারা যা পড়ছে সেটা ঠিক না ভুল, এবং সেটা কতটা তথ্যমূলক। এই জিনিস হওয়া খুব অসম্ভব। মানে আগে সম্ভব ছিল, যখন অ্যাক্সেস টু ইনফরমেশন আর মিস ইনফরমেশন দুটোই কম ছিল। মানে ধরো আমাদের, তোমার কথা জানি না, আমাদের ছোটবেলায় তখন রেডিও এসছে, টেলিভিশন সবে আসছে, খবরের কাগজ ছিল একটা মেইন, মানে প্রধান খবর পড়ার বা ইনফরমেশন সোর্স। ওই প্রতিদিন খবর পড়া হতো, মানে যার যা ভালো লাগে খবরের কাগজ থেকে। কিন্তু এখন তো তোমার, ইউ আর বোম্বার্ডেড উইথ কন্টেন্ট 24 hours a day। সুতরাং এত কন্টেন্ট হলে তার মধ্যে ঠিক ভুল বা ইনফরমেশন মিস ইনফরমেশন সব থাকবে, এবং আমার মনে হয় না এর কোনো সমাধান আছে। কারণ আমি দেখি না যে একটা দেশই বলো বা মানব জাতিই বলো, সবাই ন্যাশনাল হয়ে গেল। ইরাশনালিটি ইজ আওয়ার হলমার্ক। সুতরাং এর কোনো সমাধান বোধহয় নেই। মানে এইভাবেই চলবে, এইভাবেই চলবে। যে ধাক্কা খেলো খেলো, যে খেলো না যে খেলো না। এবং মানে এই যে এইখান থেকে যে তোমার অন্তত এআই এর যে এথিক্স, বা এআই এর যে এই যে ল বাইন্ডিং ব্যাপারগুলো যে খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বা যায়, মানে সেটা নিয়েও আর কি ওই একই জায়গায় রয়েছি বোধহয় আমরা, মানে। এখনো কোনো সদুত্তর নেই। প্রথমত ধরো, তুমি যদি লিগালিটির কথা বলো, ইন্টারনেট ইটসেলফ ইজ এ প্রবলেম। ইন্টারনেটের কোনো বাউন্ডারি নেই। মানে কন্টেন্ট একটা অন্য দেশে তৈরি হয়, সেই কন্টেন্টের জন্যে অন্য আরেকটা দেশে কেউ মানে সাফার করতে পারে। সুতরাং ইন্টারনেট জিনিসটাই একটা গন্ডগোলের ছিল লিগালিটির ব্যাপারে। এবং এখন এআই তো লিগালিটির ব্যাপারে আরো কমপ্লিকেটেড, কারণ এ কোথায় ট্রেন্ড হয়েছে, কি নিয়ে ট্রেন্ড হয়েছে, এবং তুমি ধরবে কাকে? হ্যাঁ, ধরবে, ক্লাস অ্যাকশন হবে, বড় বড় কোম্পানি কিছু দেবে, কিন্তু সমাধান হবে বলে আমার কোনো মনে হয় না। মানে সমাধান বলতে আমি বলতে চাইছি যে, মানে এআই একটা সকলের একটা আদর্শ জিনিস হলো, যেটা শুধু মানুষের উপকারই করে গেল, আমার মনে হয় না সেটা কখনোই সম্ভব। হুম। কারণ জুরিসডিকশন হচ্ছে একটা বিরাট বিরাট প্রবলেম। তুমি কাকে ধরবে? কাউকে ধরা অসম্ভব। হুম।
আমার এরকম একটা ভেবেছি যে ধরো অ্যাটম বোমের, যদি জাস্ট একটা মানে এক্সাম্পল হিসাবে নিচ্ছি, যে ঠিক আছে অ্যাটম বোম যে ভেবেছিল সে হয়তো ডিস্ট্রয়ের কথা ভাবেনি, কিন্তু সাম পিপল অ্যাকচুয়ালি ইউজ ইট টু এগেনস্ট দ্য হিউম্যানিটি এটসেট্রা। এই যে টেকনোলজিক্যাল বাবলের মধ্যে বা বুমের মধ্যে আমরা রয়েছি, এটা তো একটা ম্যাচিওর্ড ব্যাপার। টু হ্যান্ডেল এনিথিং ম্যাচিওর্ড আমাদের সোসাইটিকেও তো ম্যাচিওর্ড হতে হবে। আমি জানি না মানে সিলিকন ভ্যালির বাইরে বা মানে ডেভেলপড ওয়ার্ল্ড গুলোর এই আইটি এনেবল জায়গাগুলোর বাইরে বা তাদের মধ্যেও আছে কিনা আমি জানি না, এত ম্যাচিউরিটি কি আমাদের হিউম্যানিটিতে এসছে? একদমই না। এবং তুমি যদি দেখো সিলিকন ভ্যালির যারা মঞ্চ, বিগ বস, তারা এমন এমন কথা বলে তোমার, অবশ্যই তাদের প্রচুর টাকা, তারা যা খুশি বলতে পারে। যেমন জেফ বেজোস আহ, গতকাল বা তার আগের দিন বলেছে যে বেসিক্যালি হিউম্যানিটি ইজ কনজিউমিং টু মাচ অফ পোর্টেবল ওয়াটার, ইট শুড গো ফর এআই। মানে তুমি বুঝতে পারছো মানে কোন লেভেলে মেগালোম্যানিয়া গেলে লোকে এইরকম কথা বলতে পারে। সুতরাং ম্যাচুরিটি তো নেই। এখন সাধারণ মানুষ হিসেবে আমাদের জীবন কাটাতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের যাতে তারা শেখে, শিক্ষা যাতে যাতে তারা পায় এবং তারপরে চাকরি পায়, এগুলো আমাদের প্রধান বিবেচ্য বিষয় আমার যেটা মনে হয়। সেই দিক থেকেও ম্যাচিউরিটি আসেনি। ম্যাচিউরিটি কেন আসেনি আমি বলছি যে একটা জিনিস তুমি যদি ইতিহাস পর্যালোচনা করো, যবে থেকে টেকনোলজি মানে রিভলিউশন এসেছে, আমি একদম চলে যাচ্ছি তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মিড 19th সেঞ্চুরি। তখনও আমরা দেখেছি যে যে কোনো নতুন টেকনোলজি অনেক বেশি চাকরি তৈরি করে, যা চাকরি যায় তার তুলনায় অনেক বেশি তৈরি করে। এবং সেটা তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনেও হয়েছে। কম্পিউটার কম্পিউটার যখন এলো, তুমি হয়তো খুব ছোট ছিলে, তুমি জানো না, আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় লোকে হাহাকার পড়ে গেছিল যে সব চাকরি যাবে। কিন্তু সিপিএম পরে বেশি হাহাকার করেছিল। বেশি হাহাকার করেছিল। এবং পরে দেখা গেল যে হ্যাঁ, হয়তো চাকরি কিছু গেছে, কিন্তু আরো অনেক অনেক সুযোগ তৈরি হয়েছে। এখন এআই এর ইম্যাচিউরিটি, এই আজকে বসে আমরা বলতে পারি এই সুযোগগুলো কোথা থেকে তৈরি হবে এখনো আমরা জানি না। কিন্তু চাকরি যাবে, চাকরি ভীষণভাবে যাবে। এবং বিশেষ করে ভারতের মতো দেশে আমরা বিরাট পরিবর্তন দেখব। এবং এটাও সিনিক্যাল লাগতে পারে, কিন্তু ভারতের যে এই সফটওয়্যার সার্ভিসেস ইন্ডাস্ট্রি, এটা ভীষণভাবে মার খাবে। মানে তুমি আর 2 বছর 3 বছর অপেক্ষা করো, বড় বড় কোম্পানিগুলো অনেক ছোট হয়ে যাবে। তা এই যে সুযোগ যেগুলো, সেগুলো কোথা থেকে আসবে সেটা এখনো ঠিক পরিষ্কার নয়। আসবে, আসবে তার কারণ, আমি একটা সিনিক্যাল কারণ বলতে পারি। ক্যাপিটালিজম ক্যান নেভার স্ট্যান্ড স্টিল। ক্যাপিটালিজমকে টাকা করতেই হবে। এবং সেটা একটা ভালো দিক যে ক্যাপিটালিজম উইল ক্রিয়েট নিউ অপরচুনিটিস ফর মেকিং মানি, অ্যান্ড তার জন্যেই মানে সাধারণ মানুষের চাকরির সুযোগও বাড়বে। তা সেইটা এখন ভীষণ অপরিষ্কার। এবং সেটা কোন দিক থেকে আসবে, কোন ধরনের টেকনোলজি চাকরি নতুন তৈরি করবে, এটা আমরা জানি না। এখন তার সঙ্গেই, তুমি হয়তো জিজ্ঞেস করনি, কিন্তু তার সঙ্গে একটা বিরাট জিনিস জড়িত, যে সকলেই একটা ভীষণ ভীতির মধ্যে আছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা একটু চিন্তা ভাবনা করেন যে আমাদের শিক্ষার কি হবে। আচ্ছা, ব্যাপারটাকে আমি এইভাবে বলি। পশ্চিমবঙ্গে তুমিও কলকাতা থেকে পড়াশোনা করেছো, আমিও কলকাতা থেকে পড়াশোনা করেছি। আমি যখন পড়াশোনা করেছি তখন আমি অনেক প্রশ্ন করতাম যে এইগুলো কেন পড়ছি, তার কোনো উত্তর পাইনি। হ্যাঁ, পড়তে হবে, ঠিক আছে। তারপরে ধরো একটু চোখ কান খুলেছে, অনেক ইররিলেভেন্সি দেখেছি কোর্সে, আমাদের পাঠ্যক্রমে, ইত্যাদি ইত্যাদি।
তার থেকেও ধরো, এখন যেহেতু আমারও বাচ্চা কাচ্চা রয়েছে, তারা স্কুলে যায়, বাবা মাদের মানসিকতাও যথেষ্ট ভাবে বস্তা পচা। সো বাচ্চাদের জ্ঞান দেওয়ার আগে কোথাও যেন মনে হয় বাবা মাদের জ্ঞান দেওয়াটা বেশি জরুরি। এখনো আমার মনে হয় কলকাতাতে, পার্টিকুলারলি বেঙ্গলে ধরো, মানসিক ভাবে বাবা মারা এখনো অনেক পিছিয়ে। দুনিয়া যেখানে ওর কাছাকাছি তো নেই, টেকনোলজি যেখানে কাছাকাছি নেই, এমনি অনেক পেছনে পড়ে আছে। ফলে দুটো জিনিস হচ্ছে, আইদার লোক বুঝতেই পারছে না কি পড়াশোনা করবে, ওর ওই পুরোনো ভাবে প্রাইভেট টিউটার আসবে, এসে গাঁতিয়ে গাঁতিয়ে মানে সেই অঙ্ক করাবে, হোয়াট এভার, মানে আমরা যে প্রসেসটার মধ্যে দিয়ে একটা রেজিস্টার্ড এমপ্লয়ি তৈরি হয়েছি, জাস্ট মানে কগ ইন দ্য মেশিন তৈরি হয়েছি, সেরকমই একটা একটা রিপ্রোডিউস করা। সো ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট কাইন্ড অফ এডুকেশন। ওর, আমি একটা কোথাও পড়েছি, এটা 150 বছর আগে কিন্তু এই মাস এডুকেশন ব্যাপারটা ছিল না। এডুকেশন ওয়াজ অ্যান এলিট ফেনোমেনা। হয়তো কি আবার আমরা ওইখানেই ফিরে যাব যে এলিট লোকজনই পড়াশোনা করবে, বাকিরা সব দরকার নেই। না, আমি একেবারে উল্টো কথা বলবো। তুমি যে 150 বছর আগের কথা বললে, বেসিক্যালি মাস এডুকেশনের শুরু প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার পর। বই ছাপা হলো, এবং যে বই কেউ একটা মানে 2000 মাইল দূরে বসে লিখলো, সেই বই সকলে পড়ার সুযোগ পেল। এটাই হচ্ছে এডুকেশন, এলিটিজম, ওকে, এডুকেশন থেকে ভাঙলো। সরিয়ে যাওয়া, ভেঙে দেওয়া। যেটা এখন এআই এনেছে, বেশিরভাগ লোকই বুঝতে পারেননি যে দিস ইজ দ্য গ্রেটেস্ট ডিসরাপশন ইন এডুকেশন আফটার দ্য ডিসকভারি অফ প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস যেমন একটা ডিসরাপশন এনেছিল এডুকেশনে, এলিটিজম থেকে মাস এডুকেশন, এই এআই এর ডিসরাপশনটা হচ্ছে যে কেউ একটা কোথাও বসে, ওই যে তুমি বলছিলে না, তুমি বুঝতে পেরেছো অনেক কিছু যেগুলো পড়ি সেগুলো কি প্রয়োজন পড়ার, সেটা আমিও বুঝিনি। অ্যাকচুয়ালি আমি ফিজিক্স পড়েছিলাম, জানো তো। দুঃখের বিষয় হচ্ছে যে আমি যখন ফিজিক্স পড়ি তখন বিএসসি তে বলো বা এমএসসি তে বলো, আমি বুঝে গেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্স বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তা আমি ফিজিক্স ছেড়ে দিয়ে কম্পিউটার সায়েন্স পড়েছিলাম। না, সেটা একটা সাইড স্টোরি, কিন্তু যেটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, ওই যে কেউ একটা ঠিক করে দিয়েছে আমাকে এই এই পড়তে হবে, টিচার ডাইরেক্টেড এডুকেশন, কারিকুলাম ডাইরেক্টেড এডুকেশন, এইগুলো তোমার কমপ্লিটলি ডিসরাপ্টেড। তুমি কতটা ব্যবহার করো জানি না, আমি তো রোজই ব্যবহার করি। আমি এআই এর কাছ থেকে যা শিখি, এক সপ্তাহে যা শিখতে পারি, আমি যদি নিজে বই খুঁজে, সোর্স মেটেরিয়াল খুঁজে আমাকে যদি শিখতে হতো, আমার পক্ষে সম্ভব ছিল না। এবং তুমি দেখছো, যদি কেউ সেলফ মোটিভেটেড হয়, যদি কারোর জানার ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, দেয়ার ওয়াজ নেভার এ টাইম বেটার দ্যান দিস, দেয়ার ওয়াজ নেভার। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সবাই সবকিছু জেনে যাবে, শিখে যাবে? না, তার অনেক অন্তরায় আছে। ওই যে তুমি আমাদের পশ্চিমবঙ্গের বলো বা ভারতের বাবা মাদের কথা বললে, এবং বাবা মা বলতে আমার জেনারেশন বা তার পরের জেনারেশন, মানে যা আমাদের কার্যকলাপ যেটা তুমি বলছিলে, সেটার একটা প্রধান কারণ হচ্ছে ভীতি, ভয়, যে আমার ছেলে কি বড় হয়ে একটা চাকরি পাবে। এবং সেটা তোমার ইকোনমির সঙ্গে যুক্ত, বুঝলে। মানে যদি তুমি অস্ট্রেলিয়া থাকো, তুমি জানো, আমার খুব কালে ভদ্রে যদিও হয়, তবু আমার আমার ছাত্র ছাত্রীদের বাবা মার সঙ্গে ইন্টারাকশন হয়। আমি দেখেছি তাদের মধ্যে অনেকেই জানেই না তাদের ছেলেমেয়েরা কি পড়ে। ইউনিভার্সিটিতে যায় এটুকু জানে, তার বেশি জানার কোনো প্রয়োজন নেই। কারণ অস্ট্রেলিয়ান ইকোনমি হচ্ছে খুব ভালো, এবং স্কুল পাস করেই চাকরি পাওয়া যায় অন্তত এখনো। এখন আমাদের তো সেটা নয়, আমাদের তো চাকরি গুটি কতক।
এবং সেই ভীতিটাই আমাদের ওই রকম টিউশন বলো বা ওই যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা ওই ধরনের মনোভাব, এইটা বদ্ধমূল হয়ে গেছে ওই ভীতি থেকে। এবং সেটা চলে যাবে এরকম আমার কোনো আশা আমি করি না। কারণ ওই যে বললাম যে এখনো পরিষ্কার নয়, যেটা ভারতের সব থেকে প্রেস্টিজিয়াস চাকরি ছিল সেগুলো হচ্ছে আইটির চাকরি। মানে সেগুলো ভীষণভাবে চলে যাবে। এটা এটা আমি তোমায় বলে রাখছি। আর 1-2 বছর দেখো। এবং তার ফলে হবে কি, ভীতি হয়তো আরো বাড়বে। এখন এই যে শেখার সুযোগ, আমার একটা থিওরি আছে, থিওরি বলতে পারো, যদি কেউ প্রকৃতভাবে শেখে বা শেখার তার ইচ্ছা থাকে, তাকে কেউ আটকে রাখতে পারে না। সে চাকরি বলো বা জীবিকা বলো, তার পক্ষে খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা তো সেটা বুঝি না, আমরা ভাবি যে অন্যভাবে পাবি। এখন কথা হচ্ছে এই যে বললাম আমি তোমাকে যে এআই হচ্ছে একটা অসম্ভব শেখার একটা রিসোর্স। সেটা করতে গেলে স্বাধীনভাবে চিন্তা করতে হয়, এবং ছেলে মেয়েদের অল্প বয়স থেকেই স্বাধীনতা প্রয়োজন, সেটা তো নেই আমাদের। এবং সেটা হয়তো এই এআই এর প্রাথমিক বিপর্যয়, সেটা হয়তো আরো খারাপ হয়ে যাবে, যেটা আমার মনে হয় যে চাকরি থাকবে না। এবং ওই যে বললাম, কিরকম টাইম লাইনে আবার নতুন চাকরি তৈরি হবে সেটা এখন এই মুহূর্তে বোঝা মুশকিল। কিন্তু অন্তত 5-10 বছরের আগে আমার মনে হয় না ব্যাপারটা খুব একটা পরিষ্কার হবে। এই নিয়ে আমি আরো, কারণ আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে এডুকেশন। সেটা আমরা আরো কথা বলতে পারি, কিন্তু এটাই আমি বললাম তোমায় যে যে ডিসরাপশন এডুকেশনে এসছে, সেটা হচ্ছে ওই যে কেউ কন্ট্রোল করছে আমি কি শিখবো, সে যুগ চলে গেছে, হুম। সে যুগ আর নেই। তবে তো আমরা মোটামুটি শেষের দিকে। তো শেষ প্রশ্ন তোমাকে এইটা যে অনেক কিছুই তো শুনলাম, ধরো চাকরি যেতে পারে বা ডিসরাপশন এসছে, অনেকে বুঝতে পারছি ইত্যাদি। দু তিনটে জিনিস বলো যেটা একাডেমিকরা, তুমি নিজে, বা ইন্ডাস্ট্রি বা সোসাইটি অলরেডি বুঝে গেছে যে এই দু তিনটে জিনিস ভালো হবে এআই এর জন্য। প্রথমত আমার মনে হয় এআই এর স্বাস্থ্যের ব্যাপারে, হেলথ অ্যান্ড ট্রিটমেন্ট, একটা বিরাট অবদান। এবং সেটা অলরেডি সেটা বোঝা যাচ্ছে, এবং সেটা অলরেডি কাজ করছে, এবং তার ভীষণভাবে একটা প্রভাব পড়বে এই জন্যে যে নতুন ধরনের ওষুধ তৈরি বলো বা নতুন ধরনের ট্রিটমেন্ট বলো বা পার্সোনালাইজড মেডিসিন বলো, এগুলো এআই অলরেডি আর কি অনেক ভালো করছে। সেটা একটা বিরাট বিরাট একটা অবদান এআই এর। দ্বিতীয় অবদান হচ্ছে এআই এর শিক্ষা, যেটা আমরা হয়তো পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সেটা যে খুব সহজ তা নয়, তার জন্যে কিছু কিছু মানে মানসিকতার পরিবর্তনের প্রয়োজন, সেটাও আমরা আলোচনা করব পরে। আর তৃতীয় হচ্ছে যে এইটা খুব কন্টেনসাস, যে বিশেষ করে আমি যেটা দেখি, ভালো খারাপ আমি জানি না, যে ওয়েস্টার্ন সোসাইটিতে এআই একটা কম্প্যানিয়ন হিসেবে কাজ করছে, এটা বিরাট। এবং সেটা খুব একটা তুচ্ছ জিনিস নয়, অনেকে বলছে এটা খুব। এখন একটা জিনিস যেটা আমি তোমাকে আগে বলা উচিত ছিল, যে এআই ভুল করে, এআই ভুল বলে, এআই খারাপ জিনিস বলে, এইগুলোর একটা সাধারণ মানুষের মধ্যে বিরাট প্রচার আছে। ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো কোন মানুষ ভুল বলে না, কোন মানুষ খারাপ বলে না, কোন মানুষ এটা তো এআই তো মানুষের জ্ঞান দিয়েই ট্রেন করা। সুতরাং এটা একটা ভয়ের দিক আছে অবশ্যই, কিন্তু সেটাকে আস্তে আস্তে হয়তো কমে যাবে।
কিন্তু ভালোর দিকটাই আমার মনে হয়, বিশেষ করে আমরা হয়তো আরেকদিন আলোচনা করব, আমার মনে হয় এআই যেভাবে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনতে চলেছে এবং সেটা আমরা দেখব ক্রমশ, সেটা একটা বিরাট ভালো দিক। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এআই এর ভালো দিকগুলো আমি কি বলবো, মুগ্ধ। নাইস। তো আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। অনেক ধন্যবাদ।